বন্ধন নিউজ, খবরের বন্ধন। শুরু করছি আজকের খবর। এই মেয়েদের আসার ব্যবস্থা করবো, সব ঢুকে গেছে দিদি, এই যে এখানে দাঁড়িয়ে আছে, এইখানটা সব শালীনতা ছাড়ায়নি, উল্টে যখন ব্রাত্য বসু তাদের সঙ্গে দেখা করলেন, যে বসু বলে ছেলেটি যার গাড়ি, যার পা নাকি ওমপ্রকাশ মিশ্রর গাড়ির ওপর দিয়ে চলে গিয়েছে, সে ব্রাত্য বসুর সঙ্গে দেখা করে। এসএফআই এর ছেলেরা, মাথায় রাখবেন, এসএফআই এর ছেলেরা ব্রাত্য বসুর সঙ্গে দেখা করেন এবং তারা চিঠি দিয়ে ব্রাত্য বসুকে তাদের আবেদন জানান। তার পরবর্তীকালে আরেকটি দল আসে, তারা বলে যে আমরা ব্রাত্য বসুর সঙ্গে দেখা করতে চাই। তিনি বলেন এসো। 4 জনে তাদের হবে না। গতকাল দেবলীনাদি বলেছেন 4 জনে আলোচনা হয় না, হয় কোলাহল। সেই কোলাহল করা শুরু করে। ব্রাত্য বসু তারপর বেরোনোর চেষ্টা করলে তার গাড়ি প্রাথমিকভাবে আটকায়। ব্রাত্য বসু সেখানে গাড়ি থেকে নেমে যান, নেমে গিয়ে তাদের সঙ্গে আলোচনার কথা বলেন এবং তার পরবর্তীকালেও তারা সুপারম্যানের মতন, হিম্যানের মতন ব্রাত্য বসুর যখন কথা বলার থেকে তাদের বিরত করেন। তিনি যখন ব্রাত্য বসু যখন গাড়িতে ওঠেন, তাকে গাড়িটাকে আটকানোর চেষ্টা করেন এবং গাড়ি সাইডে পড়ে যায়, পড়ে গিয়ে তার মাথায় লাগে এবং সেটাকে গাড়ির তলায় চাপা পড়ার ন্যারেটিভ তৈরি করে, মিথ্যার একটা জায়গা তৈরি করে। এবং এসএফআই এর এত দুর্দিন হয়েছে, যারা বলে যে দলের নেতৃত্বে তারা কাজ করে, সিপিএম, তারা বলে যে আমাদের দরজা সবসময় বন্ধ, আসার জন্য বন্ধ, যেতে যে কেউ পারে। তাহলে যারা শালুক ট্রিটমেন্টের কথা বলে, শালুক সোরেন ট্রিটমেন্টের কথা বলে, যারা 1 বছর আগেও বুদ্ধদেব বাবুর মৃত্যুতে বা মৃত্যুবার্ষিকীতে বলে যে একটা কুকুরের মৃত্যু ঘটেছে, তাকে নিজেদের করার এত কি অভিপ্রায়? নাকি শূন্য, মানে ফেটে গেল কালিরামের ঢোলের মতন করে বেশি বাজানো, যাতে এই ঘটনা যেমন আরজি করের ঘটনাকে নিজেদের করার চেষ্টা করেছিল, তেমনি এই ঘটনাকে নিজেদের করার চেষ্টা করছে কিনা, মিথ্যা করছে কিনা। বারংবার দেখেছেন আমাদের আইটি সেলের তরফ থেকে দেবাংশু ভট্টাচার্য সেখানে ব্যাপারটাকে তুলে ধরেছেন। আমাদের দলের সদস্যরা বা আমাদের ওয়েব কুপার সদস্যরা সেই বিষয়টাকে লাইভ ভিডিওকে তুলে ধরেছেন। কিন্তু তা সত্ত্বেও যেভাবে শালুক ট্রিটমেন্টের লোকেরা বা বসুরা মিথ্যা প্রচার করছেন, তাদের নিয়ে সমস্যাটা হচ্ছে যে আমাদের বটগাছের শান্তির তারা একটা আশ্রয় নিতে চেয়েছে, তারা প্যারাসাইট হতে চেয়েছে। আমাদের সংগঠনের যে বিশালতা, সেই বিশালতাকে তারা ব্যবহার করে তারা মিডিয়ার কাছে খবর হতে চেয়েছে। এবার খবর তো এমনি হবে না, একটু রক্তভক্ত না ঝরলে সেই রক্ত ঝরানোর কাজটাও তারা যথা নিয়মে করেছে। কিন্তু ভুলে গেলে চলবে না, 2টো থেকে 4টে অবধি অধ্যাপকদের ওপর যে নির্যাতন হয়েছে, অধ্যাপকদের ওপর যে জায়গাটা হয়েছে, আপনারা দেখেছেন যে একদা কোনো এক নেতা অধ্যাপকের ওপর জগ ছুড়েছিল বলে সারাদিন ব্যাপী খবর হয়েছিল, সারাদিন, সারা সপ্তাহ, আজও তার উদাহরণ হয়। তাহলে অধ্যাপকদের ওপর যে আক্রমণ হয়েছে, আমাকে হসপিটালে ভর্তি হতে হয়েছে, আমাদের বেশ কিছু সহকর্মীকে হসপিটালে ভর্তি হতে হয়েছে, তাদের জন্য কেন কোনো জায়গাটা নেই? তার মানে কি আপনারা এখনো সেই জায়গাটায় থাকেন? এটা স্ক্রিনশটটা নেওয়া হয়েছে যখন সে পোস্টটা করেছে, 2:15 এরকম সময়। তখনও কিন্তু ওই 4টের ঘটনাটা ঘটেনি, 4টে সাড়ে 4টের সময় ঘটনাটা কিন্তু ঘটেনি।
লাঞ্চ ব্রেক চলছে সেই সময়, এবং তারা তখনই ওই প্ল্যানিংটা করছে তারা কিভাবে গন্ডগোলটা পাকাবে। তার আগেই তারা আসতে শুরু করে দিয়েছে, তারা কিভাবে প্ল্যানিংটা পাকাবে। দেখুন, প্ল্যানিংটা তারা নিজেরাই কিন্তু ওপেন করে দিচ্ছে, পরিষ্কার তারা বলছে ক্যাম্পাসে ইতিমধ্যেই ১,৫০০-এর উপর তৃণমূলের কর্মী গুন্ডা বাহিনী ঢুকে পড়েছে। ছাত্রছাত্রীরা শান্তিপূর্ণভাবে শিক্ষামন্ত্রীর সাথে কথা বলার প্রচেষ্টা করে চলেছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি তৃণমূল ছাত্র পরিষদের সুরেন্দ্রনাথ আশুতোষের গুন্ডা বাহিনীর সাথে সাথে এবিভিপির গুন্ডারাও উইকেট লাঠি নিয়ে তৈরি হয়ে গেছে। এটা হচ্ছে তার পোস্টের প্রথম অংশ। লাস্ট লাইনটা হচ্ছে, সকল গণতান্ত্রিক ও প্রগতিশীল সংগঠন, মানবাধিকার সংগঠন ও ব্যক্তিবর্গের কাছে আহ্বান, আপনারা দ্রুত ক্যাম্পাসে আসুন। এটার মানে কি? মানেটা হচ্ছে যে যারা ওখানে ওই ৩,০০০-এর উপর, ৩,৫০০-এর উপর, ৩৬০০ সংখ্যাটা, এক্সাক্ট সংখ্যাটা সেলিম বক্স বললেন, ৩৬০০ অধ্যাপক বিভিন্ন কলেজ থেকে, গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজ থেকে তারা সেখানে সেদিকে উপস্থিত হয়েছিলেন। তারা হচ্ছে তৃণমূলের। এগুলো আমরা সবগুলো একসঙ্গে দিয়ে দেবো, দিয়ে দেবো। তুমি ও আর কি আছে, প্রচুর প্রচুর আছে। শোন দাদা, এই এই দেখুন যখন চলছে আমাদের সব না, এটা গাড়ির উপরে দেখুন, শিক্ষামন্ত্রী গাড়ির উপরে চলছে, তখন হচ্ছে শিক্ষামন্ত্রী গাড়ির উপরে বসে, এই যে দেখুন নিজেরাই পতাকা ছিটছেন, নিজেরাই পতাকা লাগিয়ে নিজেরাই ছিটছেন, আর আমাদের একদম হ্যাঁ। একটি ন্যাশনাল সেমিনারের আয়োজন করা হয়েছিল এবং দ্বিতীয় পর্বে এজিএম ছিল। শুরু থেকেই আমরা দেখেছিলাম যে যাদবপুরের কিছু বামপন্থী বা অতি বাম ছাত্রছাত্রীরা প্ল্যাকার্ড হাতে করে তারা স্লোগান দিচ্ছিল। সময় যত বেড়েছে তাদের স্লোগান, তাদের দৈহিক আচরণ ক্রমশ পরিবর্তিত হতে থাকে। স্লোগান আর স্লোগান থাকে না, তার ভাষা বদলে যায়, চরিত্র বদলে যায়, ক্রমশ তারা হিংসাত্মক হয়ে ওঠে অধ্যাপক অধ্যাপিকাদের পক্ষে। এবং বিশেষ করে যখন সেই সভায় আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী এবং ওয়েবকুপার সভাপতি অধ্যাপক ব্রাত্য বসু প্রবেশ করেন, তখন থেকে তারা আরো বেশি হিংসাত্মক হয়ে ওঠে, মারমুখী হয়ে ওঠে। এবং আমরা দেখতে পাই যে ক্রমাগত তারা চেয়ার ছোড়া, বোতল ছোড়া, ঢিল ছোড়া, এই সবই অধ্যাপকদের লক্ষ্য করে হতে থাকে। বিশেষ করে যখন আমাদের শিক্ষামন্ত্রী বেরিয়ে যাচ্ছেন সেই সময়কার অভিজ্ঞতাটা একটু বলি। তার আগে তো তিনি ডেপুটেশন জমা নিয়েছেন এবং ছাত্রদেরকে তিনি বলেছেন যে তিনি তাদের সাথে শান্তিপূর্ণভাবে আলোচনায় বসতে চান, কিন্তু কোনো কথা না শুনে তাকে ঘেরাও করা হয়, তার প্রতি একটা অসম্ভব আক্রমণাত্মক একটা ব্যবস্থা নেওয়া হয়। আমরা সকলে মিলে যখন শিক্ষকরা যখন তার প্রতিবাদ এবং প্রতিরোধে সামিল হই, তখন সরাসরি আমাদেরকেও আক্রমণ করা হয়। আমরা প্রত্যেকেই যতখানি শারীরিকভাবে বিধ্বস্ত হয়েছি, তার থেকেও বেশি বিধ্বস্ত হয়েছি মানসিকভাবে। কারণ শিক্ষাঙ্গনে যে এই রকম ঘটনা ঘটতে পারে এবং ছাত্রছাত্রীরা যে শিক্ষকদের সাথে এই ধরনের আচরণে প্রবৃত্ত হতে পারে, সেটা আমাদের কাছে একদম খুব একটা নতুন অভিজ্ঞতা এবং খুব খারাপ একটা অভিজ্ঞতা। আমরা চাই যে এই সমস্ত ছাত্রছাত্রীদেরকে এদের বিচার করা হোক এবং এদের সংশোধনের ব্যবস্থা করা হোক। এটা শুধু যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জন্য একটি কলঙ্কিত দিন তা নয়, এটা আমাদের পশ্চিমবঙ্গের ইতিহাসে, আমাদের দেশের ইতিহাসেও একটি কলঙ্কিত দিন বলে আমি মনে করি। এই রকম ঘটনা অত্যন্ত অনভিপ্রেত, মানসিক এবং শারীরিকভাবে আমরা অত্যন্ত বিধ্বস্ত, এবং এই ঘটনা যাতে আর পরবর্তীকালে না ঘটে সেটাই আমাদের কাম্য। এটুকুই আমার বলা। ধন্যবাদ। পশ্চিমবঙ্গের বুকে সেদিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়ে মনে হয়েছে এই জন্য একটা আলাদা ভূখণ্ডের অংশ। আমরা বারে বারে ছাত্রছাত্রীদেরকে বলতে থাকি যে তোমরা 4 জন এসো, মন্ত্রীর সাথে কথা বলো, কিন্তু ওরা কোনোভাবে রাজি হয়নি। পাল্টা ওরা ইট ছোড়ে, লাঠি ছোড়ে, ওরা
জুতো ছড়ে সমস্ত কিছু ছোড়াছুড়ি করতে থাকে এবং এতে আঘাতপ্রাপ্ত হয় আমাদের বিভিন্ন শিক্ষক শিক্ষিকারা। তার মধ্যে আমাদের সঙ্গেই রয়েছেন চন্দনাদি, আমার নিজের পায়ে আঘাত লাগে এবং আরও অধ্যাপিকারা রয়েছেন, আমার উত্তরবঙ্গ থেকে এসেছিলেন গোপা, ওর পা রীতিমতো ফুলে গেছে। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বড়সিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়সিল। কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসার হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন। জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই। হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা। এখানে প্রসূতি, মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা। দুপুর 12টা হোক বা রাত্রির 12টা, রোগীদের জন্য 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে হুগলির মিডল্যান্ড নার্সিংহোম। আমি ডক্টর মানস ঘোষ, আমি মিডল্যান্ড নার্সিংহোমের মেডিকেল ডিরেক্টর। বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন, একটা হচ্ছে এনআইসিইউ, নিউনেটাল কেয়ার ইউনিট। আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই। নিউনেটাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম 28 দিনকে আমরা নিউনেট বলি, প্রথম ফার্স্ট 4 উইকস। তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন, সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা। এবং এই ক্ষেত্রে বাচ্চাদের বাচ্চারা খুব সেন্সিটিভ হয়, বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট, এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম 28 দিনের জন্য। আমরা এখানে চুঁচুড়া, বিশেষ করে চুঁচুড়া এবং হুগলিবাসীর জন্য এই জিনিসটা আমরা আনতে পেরেছি, যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট বলুন বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে, সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি। তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট, আমাদের এখানে 6টা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটোথেরাপি বাইলেয়ার ডবল সারফেস ফটোথেরাপি আছে যাদের কনজেনিটাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্যে, এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য। এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না, এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজ মেশিন, বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না, কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে, তাদের শ্বাসকষ্ট হলে, সেটাও আমাদের এখানে আছে। এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের 6 ঘন্টা পর থেকে, এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি। আমাদের এখানে দুজন খুব ইয়ং এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন, ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ। তো তারা তাদের দুজনের আন্ডারেই বাচ্চা ভর্তি ছিলেন। অন্য পেডিয়াট্রিশিয়ানরাও আসেন, বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিউনেটাল কেয়ার ইউনিটের জন্য। এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে, তাকে আমরা ডিসচার্জ করেছি। এটা কি প্রিম্যাচিওর বেবিদের ক্ষেত্রে এটা বেশি প্রয়োজন হয়? ভীষণভাবে প্রিম্যাচিওর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে, এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভালো সেরকম নাও হতে পারে, যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে, বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে, এটাও আমরা দেখি। অনেকগুলো কারণে যেগুলো জন্মের পরেই যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজ ইউনিট দরকার হয়, নিউনেটাল কেয়ার ইউনিট, এবং সেটা আমরা এখানে করতে পেরেছি। প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি, ঠিক আছে, এবং যে মা 10 মাস তার বাচ্চাটাকে গর্ভে ধারণ করেছেন তার জন্য সারা পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্য কিন্তু সেই শিশুটি। রিগার্ডিং কস্ট যদি বলেন, আমরা এমনিতে একটা মফস্বল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মফস্বল এলাকাতে। আমরা সেটার কথা মাথায় রেখেই আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি,
এবং এই যেটা বললাম কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যাকে হঠাৎ করে শিফট করতে হয়েছিল নিকুতে, সে চিকিৎসা পেয়ে গেল। তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড। আমাদের সেটা আমাদের যে ফেসবুক আছে, পেজ আছে, সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন। এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবল। আমি একেবারে কম বেশি এরকম বলবো না, আমি বলবো রিজনেবল। আমাদের মফস্বলের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে। আপনার কি বাচ্চা আছে? কতদিন অ্যাডমিট ছিলেন এখানে? 4 দিন, আজকে নিয়ে 5 দিন ডিসচার্জ নিয়ে 5 দিন। কোন ডাক্তারের অ্যাডমিট মানে আন্ডারে হচ্ছে? কৌশিক ব্যানার্জি। আর বাচ্চাকে কে দেখছিল? শুভদীপ মিত্র, ডক্টর শুভদীপ মিত্র। বাচ্চার কি হয়েছিল? শ্বাসকষ্ট ছিল, আর স্যাচুরেশন পাচ্ছিল না, ফটোথেরাপি দিতে হলো। শ্বাসকষ্টের জন্য কি করতে হয়েছিল? ভেন্টিলেশন দিতে হয়েছিল। প্রথম সকাল থেকে তো এমনি নর্মাল অক্সিজেন চলছিল, রাতের দিক থেকে আবার ভেন্টিলেশন দিতে হয়েছিল। এখন কেমন আছে বাচ্চা? এখন ভালো আছে, একদম সুস্থ। মা কেমন আছে? মা ভালো আছে। আচ্ছা, আজ বাড়ি যাচ্ছেন তো? হ্যাঁ, থ্যাংক ইউ। মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে। পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যেসব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়। এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বোরোসিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বোরোসিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বোরোসিল। রাজস্থানের বোরোসিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বোরোসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বোরোসিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil.
Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.